আজকে আমরা ইউনিট 1 পড়বো, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এন্ড আউটলাইন ক্লাসিফিকেশন অফ ফাইলাম কর্ডাটা আপ টু ক্লাসেস। ইউনিট 1 আছে, যেটা আগের দিন বলেছিলাম, ইউনিট 2 আছে, ইউনিট 3 আছে। এগুলো সব জিনিসই হচ্ছে বিভিন্ন ক্লাস। সেখানে আমরা ডিটেইলসে সেই ইউনিট গুলোতেই সেই ক্লাস, তার আন্ডারে কোন সাব ক্লাস আছে সেই ব্যাপারে আলোচনা করবো। ইউনিট 1 এর জন্য আমরা ফার্স্ট পড়বো জেনারেল কর্ডেট ক্যারেক্টার্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ কর্ডেট, আর একটা ওভারভিউ ক্লাসিফিকেশনের, যে ক্লাসিফিকেশনটা দেখতে কিরকম হয়। বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন ট্যাক্সোনমিস্টরা বিভিন্ন ক্লাসিফিকেশন স্কিম দিয়ে গেছিল, যার জন্য বই যখন আমরা পড়ি তখন একটু কনফিউজিং হয়ে যায়। আমি সেই জিনিসটাকে সামারাইজ করার চেষ্টা করছি। সব থেকে প্রথমে আমরা জানবো যে কর্ডেট জিনিসটা কি। কর্ডেটের আগে আমরা পড়েছিলাম নন কর্ডেট, আর নন কর্ডেটের মধ্যে আমরা একটা বেসিক বডি প্ল্যান দেখেছিলাম, একটা বেসিক বডি প্ল্যান। সেই নন কর্ডেটটা যদি একটা আর্থওয়ার্মই হতে, যেটা কিনা অ্যানিলিড, বা সে ফর এক্সাম্পল পেরিপ্ল্যানেটা, অনেক নন কর্ডেট ছিল, কিন্তু এই দুটোরই এক্সাম্পল আমি নিচ্ছি। নন কর্ডেটে যখন আমরা আর্থওয়ার্ম, যেটা তোমরা ডিসেকশনও করেছো, সে ফর এক্সাম্পল আর্থওয়ার্ম এরকম লম্বা একটা অর্গানিজম, যা স্টার্টিং এ ছিল মাউথ, এন্ডিং এ ছিল অ্যানাস, আর মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যে অংশটা ছিল সেটা ছিল আমাদের অ্যালিমেন্টারি ক্যানাল, মানে বেসিক্যালি ডাইজেস্টিভ ট্র্যাক্ট। সেরকমই পেরিপ্ল্যানেটাও ঠিক দেখতে এরকম ছিল, যদিও ইট ইজ নট এক্স্যাক্টলি সেম, কারণ অবভিয়াসলি ড্রয়িং এর মধ্যে এরকম সেম হবে না। পেরিপ্ল্যানেটারও উপরের দিকে ছিল মাউথ, নিচের দিকে ছিল অ্যানাস, আর শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অ্যালিমেন্টারি ক্যানাল, মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তোমরা তোমাদের ডিসেকশনে করেছিলে, তোমাদের ডিসেকশনও ছিল, যখনই ডাইজেস্টিভ ট্র্যাক্ট দেখতে হতো আমরা কি করতাম, অর্গানিজমটাকে ডরসাল সারফেস আপ করে রাখতাম, মানে সোজা রাখতাম। তারপরে উপর দিক থেকে আমরা ডাইসেকশনটা করতাম, যাতে ওপেন করার পরে নিচের দিকে যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আছে সেটা আমরা বুঝতে পারতাম। কিন্তু সিলেবাসে এটাও ছিল নন কর্ডেট প্র্যাকটিক্যালে, নার্ভাস সিস্টেম। যখন নার্ভাস সিস্টেমটা আমাদের দেখতে হচ্ছিল, আমাদেরকে কি করতে হচ্ছিল একটু মনে করে দেখো, ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে ফরসেপ দিয়ে ওঠাতে হচ্ছিল। when you remove the digestive tract, then you can see the nervous system. সেটা আমরা ককরোচের মধ্যেও দেখেছিলাম, সেটা আমরা আর্থওয়ার্মের মধ্যেও দেখেছিলাম। নার্ভাস সিস্টেম, এই যে নার্ভাস সিস্টেমটা ছিল, ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম ছিল। ল্যাডার লাইক মানে সিঁড়ির মতো নার্ভাস সিস্টেম, এরকম একটা সিঁড়ির মতন ছিল। দুটো বেসিক্যালি নার্ভ কর্ড ছিল, যেটা কিনা কিছু কিছু কানেকশন দিয়ে কানেক্টেড ছিল। খুবই সিম্পলিফাইড অর্গানিজম হিসাবে। কখনো আর্থওয়ার্মের জন্য সেটা স্ট্রাকচার অন্য রকমের হয়ে গেছিল, আরশোলার জন্য সেটা স্ট্রাকচার একটু বালজিং হয়ে গেছিল, কিন্তু আলটিমেটলি বেসিকটা ছিল ল্যাডার লাইক, সিঁড়ির মতো। কিন্তু আমরা কখন পেলাম সেটা আগে বুঝতে লাগবে। আমরা এলিমেন্টারি ক্যানেলটাকে উঠালাম, তারপরেই কিন্তু আমরা পেলাম হচ্ছে নার্ভাস সিস্টেমটা। মানে এবার এই অর্গানিজমটাকেই আমি একটা ক্রস সেকশনাল ভিউতে দেখাচ্ছি। ধরো হোক বা আর্থওয়ার্ম হোক, সেটাকে আমরা মাঝখান বরাবর কেটে দিচ্ছি বা সাইড বরাবর কেটে দিচ্ছি, ঠিক আছে? এবার সেই জিনিসটাকে আমরা সাইড থেকে দেখছি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই জিনিসটা যেখানে ছিল মাউথ, এটা ছিল এন্ডিং, যেটা হচ্ছে অ্যানাস। সাইড থেকে দেখছি পুরো, এটা মনে করো ককরোচ, এখান থেকে কেটে দিয়েছি। তো কি ছিল সবথেকে, আর আমরা ডিসেকশনটা উপরের দিক থেকে করতাম, মানে আমরা যখন এই ডিসেকশন করতাম এখান থেকে কাটতাম উপরের দিক থেকে। মাউথের এখানে কি ছিল, অ্যান্টেনা ছিল ককরোচের, এদিকে ছিল অ্যানাস। সব থেকে ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছিলাম ডাইজেস্টিভ সিস্টেম বা অ্যালিমেন্টারি ক্যানাল রানিং ফ্রম দ্য মাউথ টু দ্য অ্যানাস, সিম্পলিফাইড ম্যানারে। তারপরে আমরা কি করছিলাম, ডাইজেস্টিভ সিস্টেমটাকে তুলে দিচ্ছিলাম। তুলে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছিলাম এর নিচে ছিল ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম, সিঁড়ির মতো নার্ভাস সিস্টেম। ককরোচের এক্সাম্পল দিই, এখানে তো 2D তে অত ভালোভাবে বোঝা যাবে না, কিন্তু রিয়ালিটিতে প্রথমে ছিল ডাইজেস্টিভ সিস্টেম, তার নিচের দিকে ছিল নার্ভাস সিস্টেম। আর এটা কিন্তু ককরোচের ভেন্ট্রাল সাইড, আর উপরেরটা হচ্ছে ডরসাল সাইড, মানে উপরে থেকে ডরসাল সাইড। ধীরে ধীরে সেটা আর্থওয়ার্ম হোক, ককরোচ হোক, সবকিছুতেই বেসিক প্ল্যানটাই ছিল। যখন আমাদের ফাইলাম কর্ডাটা আসলো, এখানে কিছু কিছু চেঞ্জেস আসলো, অদ্ভুত রকমের চেঞ্জেস। কি চেঞ্জেস? এই যে ভেন্ট্রাল দিকে যে নার্ভাস সিস্টেমটা ছিল, এটা এখানে থাকলো না ভেন্ট্রাল সারফেসে। যখন ধীরে ধীরে কর্ডাটাতে আমরা আসলাম, তখন আমরা দেখতে পারবো ডাইজেস্টিভ সিস্টেমটা এরকমই আছে, ফ্রম দ্য মাউথ টু দ্য অ্যানাস। ডাইজেস্টিভ সিস্টেমটা সমান। নার্ভাস সিস্টেমটা কি হলো, উপরের দিকে চলে গেল ডরসাল সারফেস। ঠিক তার নিচের দিকে এখানে একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার চলে আসলো। ডরসাল সারফেসে নার্ভাস সিস্টেমটা যাওয়ার পরে একটা কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার আমাদের সামনে চলে আসলো। এই যে বেসিক বডি প্ল্যানটা আমরা দেখতে পারলাম, এটাই হচ্ছে বেসিক্যালি ফাইলাম কর্ডাটা।
আমরা যে ফাইলাম কোয়াড্রেটার ক্যারেক্টার্স গুলো পড়বো, এই বডি প্ল্যানটাই ডিটেলসে যখন এটাকে তুমি লিখবে বা হাতে যখন আমরা লিখবো তখনই সেটা হবে ফাইলাম কোয়াড্রেটার ক্যারেক্টার, যেটা ইউনিট 1 এ আছে। একটা ডেসক্রিপটিভ ডায়াগ্রাম, যেটা খুবই কমন ডায়াগ্রাম, সে একটা ফাইলাম কোয়াড্রেটার ডায়াগ্রাম আছে। এটা হচ্ছে পুরো একটা অর্গানিজমের সাইড থেকে কেটে দেওয়ার পরে ছবি। একটা অর্গানিজম ধরো এরকম লম্বা রকমের, সেটাকে আমরা সাইড থেকে কেটে দেবো। সব থেকে প্রথমে থাকবে মাউথ। মাউথ শরীরের ভিতরে ঢুকে এনলার্জ হয়ে যখন ভিতরের দিকে যাবে একটা স্পেসিয়াস অর্গান তৈরি করবে। একটা স্পেসিয়াস অর্গান মানে মাউথ যখন শরীরের ভিতরে যাবে তখন একটা চেম্বার তৈরি করবে, লার্জ চেম্বার, যেটাকে বলা হবে ফ্যারিং। কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমেরই পার্ট, একদম বেসিক কর্ডেট প্ল্যান। তারপরে সেই ডাইজেস্টিভ সিস্টেমটা ধীরে ধীরে বডির মধ্যে প্রসেসড হবে, আগে যাবে। এখানে একটা ছোট্ট এক্সটেনশন হবে, এই এক্সটেনশনটা ধীরে 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 তারপরে আগে গিয়ে এখানে বডিতে এক জায়গায় ওপেনিং হবে, যেটাকে আমরা বলবো অ্যানাস। আর এটা হলো মাউথ, মানে খাওয়ার এখান দিয়ে যাবে, এই প্রসেসে ও ডাইজেস্ট হবে, আর অ্যানাস দিয়ে খাওয়ার বেরিয়ে যাবে আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল। এই যে অংশটা, এই অংশটাকে বলে ফ্যারিংস। আর এই যে একটা ছোট্ট এক্সটেনশন, এই এক্সটেনশনটাকে বলে হেপাটিক সিকা, CAECA। এবার কি বলেছিলাম, যখন নন কর্ডেট থেকে কর্ডেটে আসলো তখন কিন্তু নার্ভাস সিস্টেম উপরে চলে গেছিল। এবার নন কর্ডেটে আমরা কি দেখেছিলাম, সিম্পলি ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম, সিঁড়ির মতন দুটো নার্ভ কর্ড চলে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে সিচুয়েশনটা একটু অন্যরকমের হয়ে যাবে। এক্ষেত্রে এখন সিঁড়ির মতন দুটো নার্ভ কর্ড যাবে না, সিম্পলি একটা টিউব। এই পেনটা যদি একটা টিউব হয়, এরকম একটা টিউব, ফাঁপা টিউব, মানে ভিতরে কোনো কিছু থাকবে না, হলো টিউব। সেই টিউবটা শুরুর থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে যাবে, এন্ড অফ দ্য বডি, ফ্রম দ্য নট হেড, এদের এখনো হেড হয়নি, হেডের ব্যাপারে আলোচনা করবো। একটা টিউব, সেই টিউবটা কিরকম, সেই টিউবটা হচ্ছে ফাঁপা, একটা হলো টিউব চলে যাবে। এবার টিউবটা এখানে এরকম কেন লাগছে, কারণ অবভিয়াসলি অর্গানিজমটাকে মাঝখান বরাবর কেটে দিয়েছি, তো টিউবেরও দুটো অংশ দেখা যাচ্ছে। এই যে টিউবটা আছে, এই টিউবটাকে বলে নার্ভ কর্ড, যেটা কিনা ওই যে নন কোঅর্ডিনেটেড যে নার্ভ কর্ড ছিল ওটারই অ্যাডভান্সড ভার্সন, নট নার্ভ কর্ড, বাট দিস টাইম ইট ইজ হলো। নন কোঅর্ডিনেটেড ছিল সলিড, এটার মধ্যে আছে হলো। তো নার্ভ কর্ড, এবার নার্ভ কর্ডটা কোন দিকে আছে, নার্ভ কর্ডটা আছে এটা ডরসাল সারফেস, এটা ভেন্ট্রাল সারফেস। তো ডরসাল আছে নার্ভ কর্ডটা। আর নার্ভ কর্ডটা কিরকম, টিউবের মতন আর হলো, মানে ফাঁকা। টিবিউলার কর্ডেটের প্রথম ক্যারেক্টার, প্রেজেন্স অফ ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড, এটা বইয়ের মধ্যে লেখা থাকে। তার মানে এটাই কর্ডেট মানে হায়ার অর্গানিজম, এর মধ্যে পাখি পড়বে, এর মধ্যে মাছ পড়বে, এর মধ্যে গরু, ছাগল, ম্যামালস। এদেরকে বিভিন্ন জায়গাতে ঘুরতে হয়, যার জন্য এদেরকে বিভিন্ন এনভায়রনমেন্টকে ফেস করতে হয় আমাদের সামনে, এদের সামনে। এই যে নার্ভ কর্ড, বেসিক্যালি এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এই যে নার্ভ কর্ডটা দেখো, ডরসাল সারফেস, যে কোনো অ্যানিমাল যখন হাঁটে তুমি দেখবে ডরসাল সারফেসটা সবসময় এনভায়রনমেন্টকে এক্সপোজ করে থাকে। একটা গরু চলে যাচ্ছে, তার উপরের দিকটা কিন্তু এনভায়রনমেন্টে এক্সপোজ করে থাকে। এটা কিন্তু খুব ভার্নারেবল, মানে খুবই এর সংকটজনক পরিস্থিতি বলতে গেলে। যে কোনো সময় একটা প্রবলেম হলে পরে এটার মধ্যে আঘাত লাগবে। একবার যদি নার্ভ কর্ডে কোনো প্রবলেম হলো তাহলে কিন্তু অর্গানিজম শেষ। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু লাগবে। এর নিচে যেমন আমাদের বাড়ি বানানোর সময় আমরা ঢালাই করার সময় ভিতরে বিম দেই, এর নিচে একটা বিম দিয়ে দিল, একটা সলিড বিম, একটা স্ট্রাকচার কর্ডেসদেরকে দিয়ে দিয়েছিল, সলিড স্ট্রাকচার। এটা কিন্তু হলো, এটাকে সলিড স্ট্রাকচার। বেসিক্যালি স্ট্রাকচারের কাজটা ছিল এই যে উপরের নার্ভ কর্ডটা আছে ওটাকে সাপোর্ট করা। এই সলিড স্ট্রাকচারটাকে নাম দেওয়া হলো নোটোকর্ড। কিন্তু মনে রাখবে সবাই যে নার্ভ কর্ডটা হচ্ছে স্পেলিং CORD, আর নোটোকর্ডের স্পেলিং CHORD, দুটো কিন্তু আলাদা স্পেলিং। এটা হলো সেকেন্ড কর্ডেটের ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা বইয়ের মধ্যে লেখা থাকে, প্রেজেন্স অফ সলিড নোটোকর্ড, প্রেজেন্স অফ সলিড নোটোকর্ড। ডাইজেস্টিভ সিস্টেম তো নিচের, এটা এর ঠিক উপরের দিকে আছে সলিড নোটোকর্ড, তার উপরে একদম উপরে আছে ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড, এটা সাপোর্ট দিচ্ছে। এই যে ফ্যারিংসটা আছে, ফ্যারিংস এর মধ্যে অসংখ্য ফুটো আছে। ফুটো মানে হচ্ছে স্লিট। জেনারেলি এটার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন ককরোচ দেখেছি, আর্থওয়ার্ম দেখেছি, এরা কি করে, এরা নর্মালি কোন একটা খাবার খায়, সেই খাবারটা মুখ দিয়ে ভিতরে যায়, মুখ দিয়ে ভিতরে যাওয়ার পরে থ্রু আউট দ্য প্রসেস হজম হয়ে যায়, ডাইজেস্ট হয়ে যায়, আনডাইজেস্টেড ম্যাটেরিয়াল অ্যানাস দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যে প্রথম কর্ডেট ছিল, যারা প্রথম ফার্স্ট কর্ডেটস ইভলভ হয়েছিল, মানে এরা তৈরি হয়েছিল সমুদ্রের মধ্যে, ইন দ্য ওশানিক এনভায়রনমেন্ট, যেখানে চারদিকে জল আছে। জেনারেলি কি হয়, জলের মধ্যে কিন্তু অত খাবার পাওয়া যায় না। প্রথম কর্ডেটসটা খুব ছোট হতো,
মাইক্রোস্কোপিক, আমরা পরের ক্লাসগুলোতে দেখবো। জেনারেলি ছোট ছোট প্রোটোজোয়া ঘুরে বেড়ায়, খুব ছোট, কারণ এরা তো নিজেরাই ছোট, এটা তো এর থেকে বড় জিনিসকে খেতে পারবে না। প্রোটোজোয়া ঘুরে বেড়ায়, প্যারামেসিয়াম ঘুরে বেড়ায়, অ্যামিবা ঘুরে বেড়ায়, তার থেকে বড় কিছু ধরো ইনসেক্ট খুব স্মল, তারা ঘুরে বেড়ায়। কিন্তু তারা তো ডিস্ট্রিবিউটেড থেকে বিশাল বড় সমুদ্রের মধ্যে আছে। হিউজ অ্যামাউন্ট অফ জল মুখ দিয়ে ভিতরে যাবে, সেই জলের মধ্যে যখন যাচ্ছে, সেই জলের মধ্যে নিশ্চয়ই সাসপেন্ডেড সেই খাবারগুলো আছে, সেগুলো ভিতরে যাবে। আর সেই জলগুলো এক্সেস জল, ওর তো দরকার খাবারটা, জলের তো দরকার নেই। এক্সেস জলগুলো এই যে ফ্যারিংস বলে অর্গানটা আছে, এই অর্গানের সাইড দিক দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যাবে। শুধুমাত্র যে ওর মধ্যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো ফ্যারিংস এর ভিতরে আটকে যাবে, একটা ছাঁকনির মতন কাজ করে। এটা অ্যাক্টস অ্যাজ এ স্লিট। এর দিকে কর্ডেস ছিল, পরে কিন্তু এই প্রত্যেকটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আমরাও তো কর্ডেস, ন্যাচারালি মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমাদের মধ্যে কি ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড আছে? কোথায় আছে? আমাদের মধ্যে কি নোডোকর্ড আছে? কোথায় আছে? আমাদের মধ্যে কি ফ্যারিংস আছে? আছেটা কোথায়? থার্ড ক্যারেক্টার হচ্ছে তাহলে কি প্রেজেন্স অফ স্লিট। এই ফুটোগুলো আছে কোথায় আছে? ফ্যারিংসে আছে। ফ্যারেঞ্জিয়াল না, গিল কেন বলছি, এদের পরে ইনিশিয়াল কর্ডেটস এর পরে ধীরে ধীরে এসেছিল মাছ বা পিসেস, তারপরে ধীরে ধীরে আসলো অ্যামফিবিয়া, তারপরে রেপ্টিলিয়া, তারপরে এবিস। মাছের মধ্যে একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে গিল, যাতে করে তারা অ্যাকোয়াটিক ব্রিদিং করতে পারে। হিউজ অ্যামাউন্টে জল যায়, জলের মধ্যে যে অক্সিজেন গুলো ডিজলভ আছে, সেই ডিজলভ অক্সিজেন গুলো অ্যাবজর্ব করে নিতে পারে। মাছের যে গিলস গুলো আছে, সেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা বুঝতে পারবো। মাছের সেই গিলস গুলো বেসিক্যালি থাকে হচ্ছে এই ফ্যারেঞ্জিয়াল রিজিয়নে। যদিও সমস্ত গিল একসাথে হয়ে একত্রিত হয়ে থাকে, কিন্তু থাকেই ফ্যারেঞ্জিয়াল রিজিয়নে। এর জন্যই এই অংশটাকে নাম দেওয়া হয়েছে ফ্যারেঞ্জিয়াল, নট অনলি স্লিট বাট গিল স্লিট। তাহলে আমার কর্ডেটের তিনটা মেজর ক্যারেক্টার হয়ে গেল। প্রেজেন্স অফ ডরসাল টিবিউলার হলো নার্ভ কর্ড, প্রেজেন্স অফ সলিড নোটোকর্ড, প্রেজেন্স অফ ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট। যদিও কর্ডেটের 7-8টা ক্যারেক্টার আছে, যে কোনো বইয়ের মধ্যে আমরা পাবো, কোটপালের বই হোক বা যে কোনো বই। কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে কর্ডেটের, প্রেজেন্স অফ পোস্ট অ্যানাল টেইল। আমরা যে কোনো অর্গানিজম যদি আমাকে লক্ষ্য করে থাকি, আর্থওয়ার্ম ডিসেকশন করার সময় বা ককরোচ ডিসেকশন করার সময় বা যে কোনো ইন্টারনেটও সার্চ করে দেখবে, কারোর মধ্যে কিন্তু লেজ বা টেইল নেই, অন্য কোনো স্ট্রাকচার, লেজ না। কিন্তু আমরা যে কোনো কর্ডেটে যখন দেখবো, অ্যানাস যেখানে শেষ হচ্ছে, অ্যানাস যেখানে আছে, বডি কিন্তু সেখানে এন্ড হচ্ছে না। অ্যানাসের পরেও একটু এক্সটেন্ডেড পার্ট থাকছে বডির, সেই এক্সটেন্ডেড পার্টটাকে আমরা নাম দেই টেইল। কিনা নন কর্ডেটে একটা ক্যারেক্টার, তাহলে কর্ডেটের 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে গেল প্রেজেন্স অফ পোস্ট অ্যানাল টেইল। মানে অ্যানাসের পরের দিকে একটা অংশ থাকে যেটাকে লেজ, লেজটা কোথায় আছে? অ্যানাসের পরে, তাই প্রেজেন্স অফ পোস্ট অ্যানাল টেইল। যখনই পরীক্ষায় কোশ্চেন আসবে রাইট ডাউন দ্য ফিচার্স অফ দ্য কর্ডেট, তখনই আমাদেরকে অ্যাটলিস্ট এই 4টা বলতে লাগবে। অ্যাপার্ট ফ্রম দ্য 4টা আরো অনেক ক্যারেক্টার আছে। এই যে নার্ভ কর্ডটা দেখেছিলাম, যখন ধীরে ধীরে লোয়ার কর্ডেটস থেকে হায়ার কর্ডেটস এর দিকে আমরা যাই, মানে মাছ, তারপরে ফ্রগস মানে অ্যামফিবিয়ান্স, তারপরে রেপটাইলস, ধীরে ধীরে আমরা দেখতে পারবো এই যে সামনের অংশটা আছে নার্ভ কর্ডের, সামনের অংশটা টিউব শেপে থাকে না, এটা এনলার্জ হতে থাকে, বড় হয়ে যায়। অবভিয়াসলি তাহলে বডিটাও এনলার্জ হয়ে যাবে, আর পিছনের অংশটা ওরকমই থাকে। এই যে এনলার্জ পোর্শনটাকে আছে, এই এনলার্জ পোর্শনটা তৈরি করে সেফালিক কাপ অর সেফালিক বার্ড। আর এই এনলার্জ পোর্শনটাই পরবর্তীকালে গিয়ে তৈরি হয় ব্রেইন। বেসিক্যালি আমাদের যে নার্ভ কর্ডটা আছে, সেই নার্ভ কর্ড শরীরের অ্যান্টেরিয়র পোর্শনে গিয়ে একটা এনলার্জ যে অর্গান বানিয়েছে, সেটাকেই বলি ব্রেইন। আর এই জন্যই ব্রেনের ভিতরেও কিন্তু ফাঁপা, আমাদের ব্রেন কিন্তু সলিড না, ব্রেনের ভিতরে ফাঁপা অংশগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকাল, ওর মধ্যে লিকুইড থাকে। এবার সেই ব্রেনটা কিন্তু ডাইরেক্টলি কানেক্ট করে এই নার্ভ কর্ডের সাথে, কিন্তু নার্ভ কর্ড আমাদের কোথায় আছে? হায়ার অর্গানিজমে নার্ভ কর্ড থাকে না, এটাকে তখন আমরা বলি স্পাইনাল কর্ড। এবার এই সেফালিক কাপের মধ্যেই ধীরে ধীরে বিভিন্ন ভেসিকল তৈরি হয়, মানে উঁচু উঁচু আউটগ্রোথ তৈরি হয়ে যায় ভেসিকল। এই সেফালিক বার্ডের মধ্যে কিছু কিছু ভেসিকল তৈরি হয়, পেয়ার্ড ভেসিকল, মানে জোড়ায় জোড়ায় কিছু কিছু আউটগ্রোথ তৈরি হয়। কিছু ভেসিকল লাইট সেন্সিটিভ নিউরনস, মানে যেহেতু এটা পুরোপুরি নিউরাল সেল দিয়ে তৈরি, কারণ এটা নার্ভাস সিস্টেমের অন্তর্গত, তো কিছু কিছু লাইট সেন্সিটিভ নিউরনস প্রথম দুটো ভেসিকলের মধ্যে থাকে। এটাকে বলা হয় অপটিক ভেসিকল। ভেসিকল কেন বলছি? কারণ এগুলো হচ্ছে একটা আউটগ্রোথ। এরকমই কোনার দিকে যে দুটো ভেসিকল তৈরি হয়, সেটাকে আমরা বলি অডিটরি ভেসিকল। অপটিক ভেসিকল দুটো আছে, সেই দুটো অপটিক ভেসিকলই আলটিমেটলি গিয়ে বানায় আমাদের দুটো চোখ।
আর দু সাইডে যে দুটো অডিটরি ভেসিকল আছে সেটাই গিয়ে বানায় আমাদের কান, কানের সেন্সরি অর্গান। বেসিক্যালি দিস আর সেন্সরি অর্গান। তারা কেন এখানে বানায়? ডাইরেক্ট ইনফরমেশনটা যাতে ব্রেনে দিতে পারে। না হলে তো আমাদের কান হাতেও থাকতে পারতো, চোখ হাতেও থাকতে পারতো, কেন থাকে না? কারণ আমাদের বডির ফার্স্ট যে পার্ট গিয়ে যায়, ফার্স্ট কিন্তু অ্যান্টেরিয়র পোর্শনটাই কোন একটা নতুন এনভায়রনমেন্টকে দেখে। তো ফার্স্ট যেহেতু অ্যান্টেরিয়র পোর্শনটা নতুন এনভায়রনমেন্টকে দেখে, নেচার কি করেছে, সমস্ত সেন্স অর্গান গুলোকে বডির প্রথমের দিকে দিয়ে দিয়েছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে গিয়ে সেফালাইজেশন। তো সেন্স অর্গান গুলো বডির সামনের দিকে থাকে, না হলে তো আমাদের পায়ের মধ্যেও চোখ থাকতে পারতো, কেন না? কারণ ফার্স্ট আমরা যে এনভায়রনমেন্টটাকে এনকাউন্টার করবো তার উপরে ডিপেন্ড করবে আমাদের গোটা বডি ওদিকে যাবে কি যাবে না, যেটা আমাদের নন কর্ডেটেড সিলেবাসের মধ্যে ছিল। যে আমাদের স্পাইনাল কর্ড কোথায় আছে? আমাদের স্পাইনাল কর্ড পিঠে আছে। স্পাইনাল কর্ড তো সফট হওয়ার কথা, কিন্তু আমরা যখনই পিঠে হাত দিচ্ছি এখানে তো মেরুদণ্ড দেখতে পাচ্ছি, কোন নার্ভ ফার্ভ শক্ত জিনিস দেখতে পাচ্ছি। তার কারণটা হচ্ছে গিয়ে এই যে নোটোকর্ডটা আছে এর ঠিক নিচে যেটা ছিল, যখন এরা ব্রেন তৈরি করছে, স্পাইনাল কর্ড তৈরি করছে, এরা তখন কিন্তু বসে নেই। নোটোকর্ড গুলো একটা ইন্টারেস্টিং জিনিস করে। এটা মনে করো নার্ভ কর্ড, আর এটা মনে করো নোটোকর্ড ছিল নিচের দিকে। যখন নার্ভ কর্ড এরকম ব্রেন ট্রেন তৈরি করছে, নোটোকর্ড কি করে, ধীরে ধীরে পুরো নার্ভ কর্ডটাকে এরকম করে ঘিরে ফেলে, হার্ড হয়ে যায়। প্রথমে নোটোকর্ডটা থাকে কার্টিলেজ, মানে তরুণাস্থি দিয়ে তৈরি। যখন ধীরে ধীরে ইভলিউশন বাড়ে, কার্টিলেজ থেকে ওটা হয়ে যায় বনি, মানে হাড় দিয়ে তৈরি, ক্যালসিয়াম দিয়ে। আর এটা পুরোপুরি স্পাইনাল কর্ডটাকে ঘিরে নেয়। আর টিউবটাকে আমরা বলি ভার্টিব্রি। সেই নোটোকর্ডটাই যখন পুরোপুরি ঘিরে ধরে সেটাকে আমরা বলি ভার্টিব্রি বা ভার্টিব্রাল কলাম বা স্পাইন। তার ভিতরে থাকে সুষুম্না কাণ্ড, যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট আমাদের কোথায় আছে তাহলে? এই যে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট গুলো আছে, ফুটোগুলো, সেই ফুটোগুলো যখন আমরা যে কোনো একটা জায়গাতে, ধরো একটা দেওয়ালের মধ্যে অনেকগুলো জানলা আছে, জানলা মানে ওপেনিং, ঘরটা মনে করো ফ্যারিংস। এবার দুটো জানলা, মাঝখানে কিন্তু একটা সাপোর্টিং দেওয়াল থাকে, তারপরেই কিন্তু জানলা থাকে। এই দেওয়ালের মধ্যে আমার অনেকগুলো জানলা বানাতে হবে। এবার জানলাগুলো তো আর এমনি এমনি হাওয়ার মধ্যে থাকবে না, এর মাঝখানে কি থাকবে? সাপোর্টিং রড থাকবে, সাপোর্টিং বিম থাকবে, ওকে, যেটা কিনা জানলাটাকে সাপোর্ট করবে। না হলে পরে জানলাগুলো সব খুলে পড়ে যাবে এরকম করে। তো এর জন্যই ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস এর মাঝখানে থাকে হচ্ছে এই কালো অংশগুলোকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল। মানে একটা ফ্যারেঞ্জিয়াল বার, তারপর একটা ফ্যারেঞ্জিয়াল ফুটো, তারপর একটা বার একটা ফুটো, একটা বার একটা ফুটো, যাতে করে এই বার মানে হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি কিছু জিনিস থাকে কর্টেক্স এর মধ্যে, যাতে করে ফুটোগুলোকে সাপোর্ট করে রাখতে পারে। যখন এভলিউশন ধীরে ধীরে বাড়ে তখন একটা ইন্টারেস্টিং জিনিস হয়। মাছের মধ্যে কি হয়, এতগুলো ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকে না, সবগুলো ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট একসাথে চলে এসে একটা কমন গিল ওপেনিং বানায়, যেটা কিনা আমরা দেখতে পারি মাছের অপারকিউলাম, মানে কানকো দুটোকে সরালে পরে দেখবে অনেকগুলো গিলস আছে। সেই গিলস গুলো আসলে কি, সেই গিল স্লিটস গুলো একত্রিত হয়ে গেছে, আর সেখানে এখন রক্ত জালক মানে ব্লাড ভেসেল পুরোপুরি ওই জায়গাতে আছে, যাতে করে কিন্তু ওয়াটারটাও ইনটেক করে এখনো সেই গিল স্লিট দিয়ে বের করছে। ফর দিস টাইম ইট ইজ ফর রেসপিরেশন, কারণ ফিডিং করার জন্য মাছের অন্য মেকানিজম তৈরি হয়ে গেছে। তাহলে বলবো যদি গিল স্লিট সব একসাথে চলে গেল, তো ব্লু কালার দিয়ে আমরা গিল স্লিটটাকে বলেছিলাম, তাহলে মাঝখানে যে গিল বার গুলো ছিল অনেকগুলো, একটা গিল বার ছিল, দুটো গিল বার ছিল, তিনটে গিল বার, চারটে গিল বার, এগুলোর হলোটা কি? ধীরে ধীরে এই গিল বার গুলো সামনের দিকে আসতে শুরু করে বডির। এগুলো প্রথমে তরুণাস্থি দিয়ে তৈরি থাকে মানে কার্টিলেজ, ধীরে ধীরে এগুলো বোনসে কনভার্ট হতে থাকে যতই এভলিউশনে আমরা এগোতে থাকবো। আর ধীরে ধীরে এই গিল বার গুলো সামনের দিকে আসতে থাকে। সামনের দিকে এসে ফার্স্ট অর্গান যেটা এরা তৈরি করে সেটা হচ্ছে লোয়ার জ। এই যে নিচের চোয়ালটা আমরা দেখতে পাচ্ছি মানুষের বা যে কোনো প্রাণী, বেসিক্যালি দিস ইজ নাথিং বাট দ্য মডিফিকেশন অফ দ্যাট ফ্যারেঞ্জিয়াল গিল বা, যেটা কিনা আগে গিলটাকে সাপোর্ট করে রেখেছিল। মুখের উপরের দিকে যেটাকে আমরা বলি উপরের তালু, ওটা কিন্তু হাড় আছে ওটার মধ্যে। সেই হাড়টাও যে তৈরি করে, হাড়টা অ্যাকচুয়ালি কি, ফ্যারেঞ্জিয়াল বার। ঠিক আছে, 30টা ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট ছিল, তার মধ্যে প্রচুর ফ্যারেঞ্জিয়াল বার ছিল। বাকিগুলো হয়ে যায় আমাদের কানের ভিতরে 3টে হাড় থাকে, মেলিয়াস, এঙ্কাস ও স্টেপিস। সেই বারগুলো আছে সেই হাড়গুলো তৈরি করে, কারণ এগুলো মনে করে দেখবে মাথার খুব কাছে কিন্তু অডিটরি ভেসিকল। এটা তো হয়ে গেল লোয়ার জ, হয়ে গেল উপরের নিচে হয়ে গেল, ইয়ার বার্ডস তৈরি করলো, সব ঠিক কথা। আমাদের মধ্যে লোয়ার জ আছে, কানের অডিটরি ভেসিকল আছে, মানে কানের ভিতরে হাড়গুলো আছে, সব আছে। আমাদের মধ্যে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটটা কোথায়? স্লিটটার কি হলো, স্লিটের মধ্যে কি হলো? কারণ তারা তো জলে থাকছেই না, তো অ্যাকোয়াটিক রেসপিরেশনের দরকারই নেই। জেনারেলি তাদের মধ্যে ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট গুলো বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। যখন আমাদের মায়ের পেটে থাকি এমব্রায়োনিক কন্ডিশনে, যখন এই থ্রু আউট 9 মাসের জার্নি আমরা করি,
মায়ের পেটে একটা ভ্রূণ থেকে যখন এন্টায়ার অর্গানিজমটা হয়, 1 মাস বয়সের একটা মানুষের ভ্রূণকে যদি আমরা দেখি, পাখির জন্য লাগে হচ্ছে টোটাল ডেভেলপমেন্টে 1 মাস, তো সেই প্রপোর্শনেটলি পাখির 2 দিনের ভ্রূণকে যদি আমরা দেখি, সেরকমই একটা অ্যামফিবিয়ার 2 দিনের ভ্রূণকে যদি আমরা দেখি, এক্স্যাক্টলি সেম ডেভেলপমেন্টটা সেই বেসিক কোঅর্ডিনেট প্ল্যান থেকে ধীরে 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 কিভাবে ইভলভ হচ্ছে সবকিছু ওইভাবেই হয়, আমরা আলাদা করে বুঝতেই পারি না। ফাইনালি যখন 9 নম্বর মাসে আসে, এই যে ফ্যারেঞ্জিয়াল গ্রিন স্লিপ ফিট এগুলো যা ছিল সব বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে আলটিমেটলি মানুষের রূপটা নেয়। এবার ধরো কোনো পাখি জন্ম নেবে, তো পাখি পর্যন্ত যেটা ফেজ থাকবে ওর ফাইনাল ডেভেলপমেন্ট টাইমে ওটুক ফেজে ওটা ক্লোজ হয়ে যাবে। স্নেকস এর যেটা থাকবে রেপটিলিয়া, স্নেকস পর্যন্ত তারা আগে এগোবে না, কিন্তু তার আগের গুলো দেখাবে ভ্রূণ অবস্থাতে। এই জিনিসটাকেই বলা হয় একটা শব্দ দিয়ে অন্টোজেনি, মানে ডেভেলপমেন্টাল প্রসেস, মায়ের পেটের মধ্যে ভ্রূণ কিভাবে ডেভেলপ করছে অফ এনি অর্গানিজম রিফ্লেক্টস ফাইলোজেনি। এই শব্দটা জুলজিতে খুব ইম্পর্টেন্ট। অন্টোজেনি রিফ্লেক্টস ফাইলোজেনি মানে মানুষের যদি তুমি ভ্রূণটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবজার্ভ করে কেউ, যদি কোথা থেকে এসছে, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামেলের মধ্যে প্রথমে মাঙ্কি, তারপরে এই ওই হ্যান ত্যান সব কিছু দেখতে পারবো, পুরো ফাইলোজেনেটিক প্রসেসটা দেখতে পারবো। তাই বলা হয় যে মানুষের ডেভেলপমেন্টাল প্রসেস অফ, মানুষ না যে কোনো অর্গানিজমই রিফ্লেক্ট করে তার ফাইলোজেনি, সে কোথা থেকে এসছে সেই জার্নিটাকে। উই হ্যাড ড্রন ওয়ান স্ট্রাকচার, আমরা একটা স্ট্রাকচার দেখেছিলাম which was known as hepatic ceca, and then this structure কি বলেছিলাম, excess amount of water will be passed down along the sides of the body, fine, and the food particles will become suspended over there. Now the most important thing is এই যে food particles গুলোকে আছে, এগুলোকে তো আগে প্রসেস করাতে লাগবে। ডাইজেস্টিভ সিস্টেম প্রোভাইডস ওয়ান মোশন, আমাদের পেটের ভিতরে যত নাড়ি ভুড়ি আছে, অলওয়েজ এভরিথিং ইজ মুভিং ইনটু এ মোশন। The name of the motion is peristalsis, but they are simple basic non-chordates, so they don't have peristalsis, so something is required real backwards throughout the body so that digestion can take place. Pharynx, and on the top of the pharynx they have ciliated grooves, numerous cilia are present, small layer of mucus, mucusal layer থাকে, খাবার গুলো যখন এখানে আটকে যায়, then the cilia starts beating, and due to this beating and the presence of mucus, the food particles will be entangled into one particular mass or blob of cellulose, and সেই একসাথে food particle গুলোই throughout this process they start their journey through the digestive system, because these are chordates, they need to digest. In our case we have stomach, we have pancreas, we have everything. Some of the cells are present in this region, secrete some basic digestive enzymes. মানে food particle গুলো এখানে entangle হচ্ছে, এই যে ciliated groove, সায়েন্টিস্টরা একটা জিনিস অবজার্ভ করেছিল, এখানকার সেলস গুলো ওয়াটার থেকে হিউজ অ্যামাউন্টে আয়োডিন নিচ্ছে, দে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব আয়োডিন, দে সিক্রিট সাম প্রোটিনস। সায়েন্টিস্টরা দেখেছিল এই যে সেলস গুলো কিছু আয়োডিন নিচ্ছে, কিছু প্রোটিন সিক্রিট করছে। This function of the protein, why they are absorbing iodine, the function of this particular cells are to entangle the mucus and pass the mucus backwards. Then why on earth they are taking the iodine from the water? They are creating some interesting proteins. Scientists investigated, যখন তারা দেখলো যে প্রোটিনস গুলো কি, found the structural similarity of the proteins to that of two hormones that we have in our body, T3 and T4, thyroid hormones. সেকশনটার একটা নাম এর জন্য এন্ডোস্টাইল। Structure is known as endostyle. Whenever any kind of projection is there, we call it style. এর জন্যই মোবাইলের একটা টার্ম এসেছে স্টাইলাস। Stylus is basically a pen like projection. So সেরকমই এন্ডোস্টাইল কোথায় আছে, বডির ভিতরে আছে এন্ডোস্টাইল। Our body, this endostyle, of the endostyle aggregated together in the region of the neck and it formed thyroid gland. All of them are deuterostome. আমরা নন কর্ডেটে পড়েছিলাম। প্রোটোস্টোম মিন্স যখন ফার্স্ট একটা এমব্রায়ো তৈরি হচ্ছে, এরকম একটা মাস অফ সেল থাকে, তারপরে কোনো একটা পার্ট থেকে ইনভ্যাজিনেশন স্টার্ট হয়ে যায়। ভেজিনেশন স্টার্ট হয়ে এখানে কিছু সেলস হয়, এখানে কিছু সেলস হয়, ভিতরের লাইনটাকে বলা হয় এন্ডো, মাঝখানের লেয়ারটাকে বলা হয় মেসো, বাইরের লেয়ারটাকে বলা হয় একটোডার্ম। ফাইনালি এটা ভিতরের দিকে চলে যায়, ভিতরের দিকে চলে গিয়ে এই এন্ডোডার্মটাই বানায় গাট, মেসোডার্ম গুলো বানায় বডির ভিতরের যত অর্গানস আছে, আর একটোডার্ম হচ্ছে আমাদের বাইরের যে কভারিং থাকে সেটা। ইন দ্য ইজিয়েস্ট টার্ম, যদি এই ফার্স্ট ওপেনিংটা কোনো অর্গানিজমের মাউথ হয়, তাহলে আমরা কি বলছিলাম তাদেরকে প্রোটোস্টোম, মাউথ ফার্স্ট। But if the first opening is not the mouth, অন্য যে কোনো ওপেনিং হতে পারে, স্টুডেন্টরা খালি মিস্টেক করে যায়, ফার্স্ট ওপেনিং যদি মাউথ না হয় তাহলে অ্যানাস হবে। নো, মাউথ উইল বি দ্য সেকেন্ড ওপেনিং, যেটা এটা এখানে গিয়ে তো আলটিমেটলি কত ফিউজ করবে,
এটা যাদের মধ্যে হয় তার হয় ডিউটেরোস্টোম। ডিউটেরো মিন্স সেকেন্ড, মাউথ মিন্স ওপেনিং। পেক্টোডার্মের উপরের দিকে যে কিছু কিছু সেলস থাকে এরা নিচের দিকে নামতে শুরু করে। দিস আলটিমেটলি আফটার সাম টাইম fuses together to form that particular tube. এই যে সেলস গুলো থাকে এগুলোকে বলে হচ্ছে নিউরাল ক্রেস্ট সেলস। এই যে টিউবটা তৈরি হয়, এই টিউবটা যেটাকে আমরা বলছি নার্ভ কর্ড, বেসিক্যালি তৈরি হয় নিউরাল ক্রেস্ট সেল থেকে। নোটোকর্ড তো ঠিক নার্ভ কর্ডের নিচে থাকবে। নোটোকর্ডটা কোথা থেকে হচ্ছে? গাটের এখানেও একটা আউট পকেটিং হয়, ছোট্ট উপরের দিকে। এটা নিচের দিকে হয়, এটা উপরের দিকে হয়। When this happened, ultimately it formed one solid tube, যেটা কিনা নোটোকর্ডের ঠিক নিচের দিকে থাকে। কোথা থেকে ফর্ম হচ্ছে? গাট থেকে। গাট মিন্স প্রিমিটিভ গাট। আর যখনই আমরা প্রিমিটিভ গাট বলি তখন আমরা বলি আর্কেন্টেরন। দ্য এন্টেরন, এন্টেরন মানে হচ্ছে আমাদের গাট। Whenever we add the term archae means primitive, means old, archaeology. Gut, embryonic development একদম শুরুর দিকে যে গাটটা থাকে, that is the primitive gut. Combined together to form a solid tube just below the dorsal tubular hollow nerve cord. এই কটা ক্যারেক্টার আর এই কটা বেসিক জিনিস হচ্ছে কর্ডেটের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আমরা তাছাড়াও বইয়ের মধ্যে অনেক আছে, ওগুলো ইজিলি তোমরা বুঝতে পারবে, কারণ পড়লে পরেই ওটা ইজিলি বোঝা যায়। বিভিন্ন ফাইলাম ছিল, একাইনোডার্মাটা, দেন হেমিকর্ডাটা। কিন্তু হেমিকর্ডাটার পরে একটাই ফাইলাম আছে, ফাইলাম কর্ডাটা। এন্ড অফ দ্য এন্টায়ার অ্যানিমাল কিংডম। তাহলে আমরা অবাক হয়ে যাবো যে আমরা ফার্স্ট সেমিস্টারে we had gone through every phylum, একদম ফাইলাম পরিফেরার থেকে শুরু করে ফাইলাম হেমিকর্ডাটা পর্যন্ত আমরা সব ফাইলামই পড়ে দিয়েছি। স্যার বলছে এখানে শুধু একটাই ফাইলাম আছে, ফাইলাম কর্ডাটা। প্রবলেমটা হচ্ছে গিয়ে ওগুলোর ক্ষেত্রে ফাইলাম পরিফেরার আন্ডারে কি ছিল? ক্লাস ছিল, সাব ফাইলাম ছিল না। ক্লাস কমপ্লিট। ফাইলাম আর্থ্রোপোডার আন্ডারে কি ছিল? সাব ফাইলাম ছিল, তারপরে কি ছিল? ক্লাস ইনসেক্টা এন্ড দেন কমপ্লিট। ফাইলাম কর্ডাটার আন্ডারে অনেক প্রবলেম, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামেলিয়া, সবকিছুই। Accommodate this wide diversity of organism into a single phylum, taxonomists was struggled. Taxonomists খুব প্রবলেম হয়ে গেছিল, ডাইভার্সিটি হিউজ। এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা ফাইলাম বলে দিতে পারতাম, ফাইলাম এভিস, ফাইলাম ম্যামেলিয়া, যেরকম করে আমরা ওখানেও বলেছি ফাইলাম পরিফেরা, ফাইলাম অ্যানেলিডা। বাট ওটা করলে হবে না। তার কারণটা কি? এভরি অর্গানিজম আর রিলেটেড টু ইচ আদার। এক্সাম্পল দিচ্ছি, একটা পরিফেরাকে যদি আমি নিয়ে নিই আর তার সাথে একটা একাইনোডার্মাটাকে একটা নিয়ে নিই, দুটো স্ট্রাইকিংলি ডিফারেন্ট। একটা পরিফেরাকে যদি আমরা নিয়ে নিই তার সাথে যদি একটা অ্যানিলিডাকেও ম্যাচ করার চেষ্টা করি, স্ট্রাইকিংলি ডিফারেন্ট। পরিফেরা ডাজন্ট হ্যাভ এনি টিস্যু এট অল, ওদের মধ্যে কোনো সিমিলারিটি নেই, ওদেরকে আলাদা ফাইলামে রাখাই যেতে পারে। বাট আমাদেরকে এভাবে আলাদা ফাইলামে রাখলে হবে না। তো তখন ট্যাক্সোনমিস্টরা কি করলো? ফাইলাম কর্ডাটাটাকে ডিভাইড করে দিল কিছু কিছু সাব গ্রুপে, বেসিক গ্রুপসে। Chordata is first divided into three actually subphylum. Subphylum was Urochordata. Then we have Cephalochordata. At the last subphylum, these are the subphylum, we have Vertebrata. These vertebrates. Every section will be discussing in details in the upcoming session. Because next on the syllabus আছে প্রোটোকর্ডেটস এর ব্যাপারে আছে, ভার্টিব্রেটস এর ব্যাপারে আছে, ওগুলো পরে। এখানে শুধু ওভারভিউটা দিচ্ছি। পুরো আর সেফালোকর্ডেট কে একসাথে বলা হতো প্রোটোকর্ডেটস। প্রোটো মানে ফার্স্ট অর ওল্ড। সব থেকে কর্ডেটের এভলিউশনে সব থেকে ফার্স্ট হয়েছিল ইউরো আর সেফালোকর্ডেট। আর আমি একদম স্টার্টিং এ যে ডেসক্রিপশনটা দিলাম ছবি এঁকে, দ্যাট পার্টিকুলার ডেসক্রিপশন ইজ দ্য ডেসক্রিপশন অফ এ পার্টিকুলার সেফালোকর্ডেট। বেসিক কর্ডেট প্ল্যান যদি আমাদেরকে দেখতে হয় অ্যাডাল্ট অর্গানিজমে, কারণ আমাদের অ্যাডাল্টের মধ্যে নোটোকর্ড নার্ভকর্ড কিছু থাকে না। অ্যাডাল্ট অর্গানিজমের মধ্যে বেসিক কর্ডেট বডি প্ল্যান যেটা হয়, ওই চারটা ক্যারেক্টার একমাত্র আমাদেরকে সেফালোকর্ডেটের মধ্যেই দেখতে পাওয়া যাবে, যেটা আই লাভ নোন অ্যাজ ভার্টিব্রেটস। সমস্ত ভার্টিব্রেটসদেরকে বলা হয় ইউকর্ডেটস। নিউ কর্ডেটস, নতুন কর্ডেট, দিস আর ওল্ড। কারণ এদের মধ্যে যে বেসিক কর্ডেট বডি প্ল্যান গুলো ছিল এগুলো থাকে না। সবগুলো যেগুলো বলছিলাম মডিফিকেশন হয়ে যায়, এদের মধ্যেও ওইসব জিনিসগুলো ধীরে 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 মডিফাই হতে থাকে। মডিফিকেশন ইউরোকর্ডাটার আন্ডারে কিছু ক্লাস আছে, সি ডিয়া সি আর সি ওকে এন্ড থ্যালিসি। ব্যাপারে আমরা ডিসকাস করব অল্প অল্প করে, কয়েকটা ক্যারেক্টার পড়লেই হয়ে যাবে। তো ইউরোকর্ডেটের আন্ডারে ক্লাস আসে অ্যাসিডিসি, লার্ভিসি এন্ড থ্যালিসি। প্রত্যেকটা একটা করে এক্সাম্পল আছে। সেফালোকর্ডেট যে আছে, সেফালোকর্ডেটের আন্ডারে লেপ্টোকার্ডি একটাই তার এক্সাম্পল আছে, ব্র্যাঙ্কিওস্টোমা। প্রবলেম অ্যারাইজেস ফ্রম দ্য ভার্টিব্রেটস। হোয়াই? ভার্টিব্রেটস এর পরেও আমরা ডিরেক্টলি ক্লাস বলতে পারবো না। এখানে পরে ক্লাস বললে পরে কাকে ক্লাস বলবো? কারণ ভার্টিব্রেটস এর মধ্যে এরকম অনেকে আছে যাদের জ নেই আর জ আছে, যাদের ভিতরে ইন্টারনাল স্কেলিটন কার্টিলেজিনিয়াস রাদার দ্যান বোনি। অনেক ডিভিশন আছে, ডিরেক্টলি ক্লাস বললে পরে খুব কমপ্লেক্স হয়ে যাবে। তার জন্য ভার্টিব্রেটস কে নেক্সট দুটো ডিভিশনে ডিভাইড করা হলো। এবার মনে রাখবে
whenever we are talking about the division groups, these are not taxonomic ranks. আমরা যেরকম বলি না phylum, class, subphylum, suborder, order, something like that. These are the taxonomic, definite taxonomic marking. Apart from that, যখন আমরা division বলি বা group বলি, these are not proper taxonomic marking. These are simply groups. Vertebrata. কি ছিল সবাই protochordates আর subphylum vertebrataকে আমরা বলি euchordates. Euchordates মানে new chordates. সাবফাইলাম ভার্টিব্রেটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারি। সাবফাইলাম ভার্টিব্রেটার মধ্যে the starting portion of the neural tube eventually became the vesicle, which was the brain, and then the remaining part became the spinal cord. Now for protection of the spinal cord, কি হচ্ছিল? The notochord covered the spinal cord. Fine. So this is the main thing, and this is the connection. The column or notochord covered this particular spinal cord to form this covering. Spinal cord is protected. What about the brain? Parallelly, যখন এরকম কভারিং করছিল, এখানেও একটা বোনি স্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়া স্টার্ট হয়ে যাচ্ছিল অন দ্য টপ অফ দ্য সেরিব্রাল ভেসিকল, যেটা কিনা ফাইনালি গিয়ে সেরিব্রাম বা ব্রেইন তৈরি হয়, সেরিব্রাল ভেসিকল। এই যে বোনি স্ট্রাকচারটা তৈরি হয়ে যাচ্ছিল, সেই বোনি স্ট্রাকচারটাকেই বলা হয় ক্রেনিয়াম, মাথার খুলি, এই যে হার্ট যে জিনিসটা হয়। সো বেসিক্যালি সাবফাইলাম ভার্টিব্রাটার থেকেই আমাদেরকে origin of the cranium and origin of the vertebral columns দেখতে পাই, because they have the vertebral column. কিন্তু তাদের আগে যারা protochordates ছিল, they only have notochord, no vertebral column at all. And that is the reason they are known as vertebrata, as well as কিছু animals দের jawটাই নেই, they don't have any jaw at all. First they divided this into two subdivision. Subdivision was agnatha, and the second subdivision was gnathostomata. Gnatha and gnathostomata. Gnatha, G-N-A-T-H-A, gnatha মানে হচ্ছে jaw, gnatha মানে হচ্ছে jaw. Absence of gnatha or absence of jaw, simply আমি a লাগিয়ে দেবো, agnatha, jawless vertebrates. Gnathostomata, that means they have jaw, কিন্তু jawটা কোথায় আছে? Encircling the stomata or mouth. এর জন্য এদের নাম gnathostomata. কেন এরকম হলো? Remember, we had discussed that, for example, if this was the particular vertebrate body plan, and we had discussed that we have pharyngeal gill slits, and supporting the pharyngeal gill slit, we have pharyngeal bars. Later on, what happened? All of the gill slit combined together to form the gill, and the bars generally move forward and downward to form the jaw and inner ear bones. কিন্তু এটা হওয়ার জন্য তো টাইম লাগবে. These are the feature of the craniata or the vertebrates. Okay, we know it. But the main problem is evolution is always a gradual process. Discretely direct এরকম সব pharyngeal bar গুলো সামনে এসে লোয়ার jaw বানিয়ে দিল, আপার jaw হয় না এটা। তো একটা ট্রানজিয়েন্ট লিঙ্ক থাকে, মানে এদের ভার্টিব্রাল কলাম হয়ে গিয়েছে, ক্রেনিয়াম হয়ে গিয়েছে, but the pharyngeal gill bars are not still came forward to become the lower jaw and inner ear bones. এই জন্য এদের কোনো কানও নেই, এদের কোনো লোয়ার জও নেই, যার জন্য এদেরকে বলা হয় অ্যাগনাথা। তারা আসছে ধীরে ধীরে, not yet. Here we can see that all of the from the jaw to form the ear. এই জন্য এদের মধ্যে আমরা লোয়ার জও দেখতে পারি আর ইনার ইয়ার বোনসও দেখতে পারি ন্যাথোস্টোমাটার মধ্যে প্যারালালি। ডিভিশন অ্যাগনাথার আন্ডারে একটা সুপার ক্লাস আছে, সুপার ক্লাস অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস। বেশিরভাগ বই কিন্তু এটাকে ক্লাস বলা হয়, কিন্তু তোমাদের বই আছে ক্লাসিফিকেশন অফ সাইক্লোস্টোমাটা আপ টু ক্লাসেস। বেশিরভাগ বই সাইক্লোস্টোমকে ক্লাস বলা হয়, কিন্তু এখানে আমরা বলবো সাইক্লোস্টোমকে সুপার ক্লাস অ্যাকর্ডিং টু ইয়ং এট অল 1981, যেটা তোমাদেরকে ফলো করতে হবে, সিলেবাসের মধ্যে আছে। সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা মানে কি? যদি কোনো অর্গানিজমের জয় না থাকে, তাহলে অর্গানিজমের মাউথটা কিরকম হবে? সিম্পলি অর্গানিজমটা এরকম হবে, মাউথটা সার্কুলার হবে, কারণ এর তো কোনো জয় নেই অ্যাগনাথার মধ্যে। তো অল অফ দ্য অ্যাগনাথানস বাই ডিফল্ট আর হ্যাভিং সার্কুলার মাউথস, এই জন্য এটাকে বলা হয় সাইক্লো মিন্স সার্কুলার, স্টোমাটা মিন্স মাউথ। সাইক্লোস্টোমাটার আন্ডারে দুটি খুবই ক্লোজলি রিলেটেড ক্লাস আছে, পেট্রোমাইজনশিয়া আর একটাকে বলা হয় মিক্সিনয়েডিয়া। আমি এখানে শর্ট ফর্মে লিখলাম, ম্যাটেরিয়ালের মধ্যে ডিটেইলস দেওয়া আছে বা বইয়ের মধ্যে আছে। পেট্রোমাইজনশিয়া আর মিক্সিনয়েডিয়া।
বেসিক্যালি দুটো একই রকমের দেখতে, প্রায় একই রকমের দেখতে, ইল শেপেড, ইলের মতন অ্যানিমালস থাকে, আমরা ডিসকাস করবো পরে। যখন আমরা ন্যাথোস্টোমাটার আন্ডারে দেখতে যাচ্ছি, ওখানে দেখবো আরেকটা প্রবলেম, এদের জ আছে, ক্রেনিয়াম আছে, ইনার ইয়ার আছে, কিন্তু ডিরেক্টলি সমস্ত ন্যাথোস্টোমকে আমরা ক্লাসের মধ্যে ভাগ করতে পারবো না। ন্যাথোস্টোমস এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে। ন্যাথোস্টোমের অর্গানিজমস গুলোকে দেখলো, ওরা ফার্স্ট একটা অদ্ভুত জিনিস দেখলো, some of the organisms live in water. Gnathostomes ওয়াটারে থাকে, some of the gnathostomes live in land and even some in air. ডিভিশন ন্যাথোস্টোমে এটাকে ডিভিশন বলা হবে। ডিভিশন ন্যাথোস্টোমের আন্ডারে ওরা কি করলো, দুটো সুপার ক্লাস বানালো। ওয়াটারে থাকে, কারা থাকে ওয়াটারে? ফিশ, যেটা কিনা সাইন্টিফিক্যালি প্রনাউন্স করা হয় PICES, মানে ফিশ, পিসেস, সুপার ক্লাস পিসেস। ন্যাথোস্টোমাটার আন্ডারে বাকি যত অর্গানিজম ছিল তাদেরকে একটা নামে ডাকা হলো, কারণ সেটা চাই ল্যান্ডেই থাকুক, সেটা চাই ল্যান্ড আর ওয়াটারের ইন বিটুইনই থাকুক, মানে ল্যান্ড আর ওয়াটারের ইন বিটুইন, মানে বোথ। অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান, রেপটিলিয়ান, ম্যামেলিয়ান and aves. They have 4 pods or 4 limbs. Amphibians এর মধ্যেও 4টা লিম্ব থাকে, 4 limb and hind limb. Reptilian মধ্যেও থাকে, although in extreme cases of the sex it is not present, but say for example in case of alligator they have 4 legs. এর মধ্যেও লেগ থাকে, 4 লেগটা উইং হয়ে যায়। ম্যামালস এর মধ্যেও থাকে, আমাদের মধ্যে সেটা 4 লিম্ব হয়ে যায়, কিন্তু আলটিমেটলি থাকে 4 লিম্ব, 4টা পা থাকে। and that is the reason they divided this particular group, all of this organism, under the superclass Tetrapoda. পিসেসের ব্যাপারটা ভাবলো যে তাহলে সব মাছকে আমি সুপার ক্লাস পিসেসের আন্ডার দিয়ে দিই, প্রবলেম হয়ে গেল এখানে। আবার কি প্রবলেম দেখলো, কিছু কিছু মাছের মধ্যে থাকে কার্টিলেজ, the endoskeleton. Basically all of the vertebrates have endoskeleton, that means supporting elements inside our body. In our case we have the column, 4 limb bones and adherents, etc. Everything is made up of bones, not cartilage. Cartilage is the air. আমাদের কানের মধ্যে যখন ফ্লেক্সিবল জিনিসগুলো থাকে এগুলোকে বলে কার্টিলেজ। ওরা দেখলো কিছু কিছু ফিশের মধ্যে স্কেলিটনটা কার্টিলেজিনিয়াস হয়, মেড আপ অফ কার্টিলেজ, আর কিছু কিছু ফিশের মধ্যে এন্ডোস্কেলিটন ইজ অ্যাকচুয়ালি প্রপার বোন। Chondrichthyes first class and second class. Chondro means cartilage and osteo means bone. Those fishes which have cartilaginous endoskeleton will come under the class Chondrichthyes, and those fishes having bony endoskeleton will come under the class Ostrichthyes. This এখানে in generally Chondrichthyes হচ্ছে আমরা যেগুলো দেখি শার্কস, আমরা ডিসকাস করবো এগুলো যখন আসবে, এলাবোরেটলি ডিসকাস করবো ক্লাসিফিকেশন। শার্ক, স্টিংরে, এরা সব হচ্ছে Chondrichthyes এর আন্ডারে পড়ে। and Ostrichthyes এর আন্ডারে পড়ে বনি ফিশ, রুই মাছ, কাতল মাছ, লেবিও, রোহু, হিলসা, every fish that we see in normal day, we eat, we consume, everything come under the Ostrichthyes because they have bones. Under the superclass Tetrapoda, now we can divide into different classes. The first class will be class Amphibia, just writing Amphibia, AB. Have Reptilia, RL, then we have Aves, AV, and then we have Mammalia, MM. এই 4টা ক্লাস আমরা দেখতে পারি under the superclass Tetrapoda. This is the overview of the classification, discussing about in details. কিন্তু ফার্স্ট ইউনিটের জন্য ওভারভিউটা লাগবে, যেটা কিনা এই ছবিটার মধ্যে আছে।